আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বা রাজনীতি করতে গিয়ে, প্রতিযোগিতা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো তারা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিড করতে পারছেন না, পড়তে পারছেন না। তারা কখনো কখনো মনে করছেন যে এই ভদ্রলোক সত্য বলছেন, আবার পরক্ষণে মনে হচ্ছে যে না, তিনি সত্য থেকে অনেক অনেক দূরে আছেন। বিএনপি কখনো কখনো মনে করছে যে তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য, তাদেরকে ক্ষমতা আনার জন্য অন্তঃস্থল থেকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন। আবার একটু পরে মনে হচ্ছে যে না, তিনি নিজেই ক্ষমতায় থাকতে চান, নিজেই প্রধানমন্ত্রী হতে চান এবং বিএনপিকে রীতিমতো রাজনৈতিকভাবে অপদস্থ করার জন্য সকল কিছু তিনি করতে চান। তারপর তার বিভিন্ন ভাষণ, তার কথা, তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখে তাদের মনে হয় যে এই লোকটি আসলে রাজনীতিটার তো জটিলতা বুঝেন না, সহজ সরল মানুষ, ঘুরতে ফিরতে একেবারে বলতে গেলে নিয়তির নির্মম পরিহাসে রাজনীতিতে চলে এসেছেন। কিন্তু এখানে থাকা কিংবা রাজনীতি করা বা প্রতিযোগিতা করা এটা তার ধাতের মধ্যে পড়ে না। তিনি যেভাবে কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন যে আমি তো আসলে রাজনীতির মানুষটা, অন্য ভুবনের মানুষ, সেখানে আমি ভালোই ছিলাম, আবার সেখানে আমি চলে যেতে চাই, আসছি, চেষ্টা করে যাচ্ছি, জানি না সফল হব কিনা, যদি সফল হই ভালো, আর যদি না হই তাহলে চলে যাব। এখন ধরুন এইরকম বক্তব্য যদি একজন প্রাজ্ঞ, একজন বয়স্ক মানুষের মুখ থেকে আসে, আপনি তার সম্পর্কে কী ধারণা পোষণ করবেন? মনে হবে না যে লোকটা একেবারে সরল সোজা একটা মানুষ? তারা এই বিভিন্ন গ্যাংয়ের কবলে পড়ে মানে এই লোকটি সম্পর্কে বাজে ধারণা পোষণ করছেন। আবার অন্যদিকে এই লোকের চারিদিকে একটা বিরাট গ্যাং তৈরি হয়ে গেছে, যারা মূলত তাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে তারপর নিজেদের যে অভীষ্ট লক্ষ্য এটি তারা উদ্ধার করতে চাচ্ছেন। তো এজন্য তারা কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি গরম হচ্ছেন, আবার পরক্ষণে নরম হয়ে যাচ্ছেন। তো এই অবস্থায় আলটিমেটলি 10 মাস চলে গেছে। এই 10 মাসের মধ্যে যে বিষয়গুলো সামনে চলে এসেছে, তাতে যারা একটু কেয়ারফুল মানে সতর্ক দৃষ্টি নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করেন, তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে তার স্বপ্নের গ্রামীণ ব্যাংকটিকে তিনি এখন একটা মাইলস্টোনের জায়গাতে নিয়ে গেছেন। গ্রামীণ ব্যাংকে সরকারের যে মালিকানা ছিল সেটিকে কমিয়ে 10% নিয়ে আসা হয়েছে এবং এটি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী তাদের একক কর্তৃত্বে তিনি নিয়ে গেছেন। তাদের সুদ মওকুফ, ঋণ মওকুফ, আয়কর মওকুফ এবং আরও অনেক কিছু এই রাষ্ট্র থেকে অকল্পনীয় যে সুযোগ সুবিধা এই সময়ের মধ্যে তিনি সেটা নিয়ে গেছেন। তার গ্রামীণ ফোনের সঙ্গে বিটিআরসির অনেক ঝামেলা ছিল। বিটিআরসি প্রায় 1200 কোটি টাকা বা 12,000 কোটি টাকা এরকম একটা দাবি শেখ হাসিনার জমানা থেকে তারা করে আসছিল। সে সকল দাবিনামা কুল্লু খালাস করে দেওয়া হয়েছে। এখন আর গ্রামীণ ফোনের সঙ্গে সরকারের কোনো সমস্যা নেই। এইবার যেটা হয়েছে সেটি হলো মানে 2023-22 সনের চাইতে গ্রামীণ ফোন কম মুনাফা করার সত্ত্বেও প্রায় 4,500 কোটি টাকা তারা তাদের শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড হিসেবে তারা দেবে বলে ঘোষণা দিয়েছে, অর্থাৎ 330%। অর্থাৎ 10 টাকার যদি কারো শেয়ার থাকে তাহলে সে লাভ হিসেবে গ্রামীণ ফোন থেকে সে টাকা পাবে 300 মানে প্রায় 34 টাকা, 330%। এখন এই যে 4,500 কোটি টাকা এই কারা পাবে? গ্রামীণ ফোনের যে আর্টিকেল অফ মেমোরান্ডাম সেখানে আপনি যদি মালিকানার কথা চিন্তা করেন, 10% শেয়ার হোল্ডার হলো এই সাধারণ আমজনতা, মানে
যারা ওপেন ফ্লোর থেকে বা ওপেন ট্রেডিংয়ে বাজার থেকে শেয়ার কিনেন। আর 90% শেয়ার এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং গ্রামীণ ফোনের যে বিদেশি উদ্যোক্তা রয়েছেন টেলিনর তাদের। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম, আবার গ্রামীণ টেলিকম হলো গ্রামীণ ফোনের মূল মালিক। আর গ্রামীণ টেলিকম হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান যার কোনো ট্যাক্স দিতে হবে না 2029 সন পর্যন্ত। এখন গ্রামীণ ফোন থেকে এই অল্প কয়েকদিনের মধ্যে তিনি প্রায় 1100 কোটি টাকা এই বছরের এই লভ্যাংশ তিনি তার ভাগে অর্থাৎ গ্রামীণ টেলিকমে তিনি নিয়ে এসেছেন। আর এই 1100 কোটি টাকার কোনো আয়কর দিতে হবে না এবং 2019 সন পর্যন্ত মানে 29 সন পর্যন্ত এভাবে চলতে থাকবে। আচ্ছা, এরকম অসংখ্য কর্ম তিনি একটা ম্যানপাওয়ারের লাইসেন্স নিয়েছেন মালয়েশিয়াতে। তার বন্ধু আনোয়ার ইব্রাহিম সাহেব এখন প্রধানমন্ত্রী রয়েছেন। আপনারা জানেন যে শেখ হাসিনার জমানাতে একটা সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেট 1-1.5 বছরের মধ্যে মালয়েশিয়াতে লোক পাঠিয়ে প্রায় 20,000 কোটি টাকা লোপাট করেছে, মানে লাভ করেছে। নর্মাল যেখানে 2 লাখ টাকায় লোক পাঠানোর কথা বা 1 লাখ টাকায় লোক পাঠানোর কথা, তারা 5 লাখ 6 লাখ টাকা করে সিন্ডিকেশনের মাধ্যমে নিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে 20,000 কোটি টাকা লাভ করেছে। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু সেখানে আছে, তিনি যদি মালয়েশিয়াতে 2 লাখ লোক পাঠাতে পারেন আর এক একজন লোকের মাথা পিছু যদি তিনি 3 লাখ টাকা করে লাভ করতে পারেন, তাহলে 2 লাখ লোক পাঠালে তার কত টাকা লাভ হবে। এবং এই কাজ করার জন্য তার একটা ম্যান পাওয়ার লাইসেন্স দরকার এবং সেটা তিনি নিয়েছেন। খুব আলোচনা হচ্ছে। এরপর তিনি জাপান গেলেন। জাপানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের এই অনেক আগের থেকে ভালো লেনাদেনা হচ্ছিল, কিন্তু সমস্যাটা হলো জাপানে যদি আপনার লোক পাঠাতে হয়, জাপানের ভাষাটা আপনাকে শিখে দিতে হবে। তো এই ভাষাটা খুবই কঠিন। বাংলাদেশে অনেকগুলো জাপানি ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার আছে, কিন্তু ওখান থেকে মানে ম্যান পাওয়ার তৈরি করে বছরে 1000 লোক জাপানে পাঠাবে বিভিন্ন জায়গাতে, এরকম পরিস্থিতি নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাদুকরী হাত, সেই জাদুকরী হাতের ছোঁয়ায় এই জাপানের যে ম্যান পাওয়ারটা, এটা মানে রাতারাতি যাকে বলা হয় স্বর্ণখনিতে পরিণত হতে পারে, যেহেতু তার ম্যান পাওয়ার লাইসেন্স আছে। আর শোনা যাচ্ছে তিনি 1,20,000 লোক জাপানে পাঠাবেন। তো জাপানে যদি পাঠান 1,20,000 লোক এবং সেখানে জাপানে ইজিলি 10 লাখ 12 লাখ টাকা করে লোক পাঠানো যাবে। যদি 2 লাখ টাকা খরচ হয় 8 লাখ টাকা লাভ